আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। এবারে বিস্তারিত। নিউ মার্কেট থানার ওসি, এসি ও ঢাবির প্রো ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭টি সরকারি কলেজ পৃথক করার সিদ্ধান্তের পরও এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজের অধ্যক্ষ জানান, ২০২৪-২৫ সেশন থেকে কলেজগুলোর শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। আশিকুল আলমের রিপোর্টে এরই বিস্তারিত। অধিভুক্তি বাতিল ও ঢাবির প্রভিসির পদত্যাগ চেয়ে রোববার সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারেও সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চাইলে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। সোমবার ৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে ৬ দফা দাবি জানায় ৭ কলেজের শিক্ষার্থীরা। আগামী ৪ ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। পরিস্থিতি বিবেচনায় কলেজ অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পরে ব্রিফিংয়ে জরুরি সভায় অধিভুক্তি বাতিল সহ ৫টি সিদ্ধান্তের কথা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের সংঘর্ষ ও পারস্পরিক অসদাচরণ কাম্য নয়। এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনভিপ্রেত ঘটনা কারোর জন্যই কাম্য না, না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭টি সরকারি কলেজ পৃথক করার সিদ্ধান্তে সন্তুষ্টি জানালেও বাকি ৫ দাবি পূরণে নতুন করে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। অনতি বিলম্বে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর দায়ভারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে অভিযোগ শিক্ষার্থীদের। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার মধ্যরাতের পর সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এদিকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়। সন্ধ্যা 7:30টায় সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, কয়টা নাগাদ রেল বন্ধ হতে পারে আর কি বলছেন আন্দোলনকারী ও কর্তৃপক্ষ, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। আফসানা জি, ট্রেনের যেই রানিং যে কর্মকর্তারা রয়েছেন তাদের যেই কয়েকটি দাবি ছিল যে ট্রেনের রানিং অ্যালাউন্স এবং যেই আরও কিছু যে জটিলতা ছিল সেই জটিলতাগুলো যদি তাড়াতাড়ি না নিরসন করা হয় তাহলে কিন্তু তারা আজকে মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাওয়ার একটি ঘোষণা দিয়েছিলেন। আমরা এই মুহূর্তে আছি কমলাপুরে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সেই তাদের কর্মবিরতির যেই প্রভাব সেই প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। এখানে কিন্তু যাত্রীরা বসে আছেন, তাদের ট্রেনের বিলম্ব হচ্ছে, কাঙ্ক্ষিত ট্রেনটি আসছে না। এবং একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন তার ট্রেনটি 9:45 আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি এসে পৌঁছায়নি। এবং তারা ধারণা করছেন যে এই জটিলতা আরও বাড়তে পারে যদি তারা কর্মবিরতিতে যান। আমি একটু কথা বলতে চেষ্টা করব এখানে একজন যাত্রীর সাথে যিনি এই ভোগান্তির শিকার হচ্ছেন। আপনার
আপনি কি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়েছেন? জি, 8:45-এ ছাড়ার টাইম ছিল, এখন 10টা 10:30 পার হয়ে গেছে। 10:25-এ ছাড়ার আর একটা সম্ভাব্য টাইম দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ট্রেন আসেনি এবং কখন ছাড়বে কিনা সেটারও কোনো নির্দেশনা আপাতত দেখছি না আর কি। যেমনটি উনি বলছিলেন যে ওনার কিন্তু ইতিমধ্যেই উনি একটি শিডিউল বিপর্যয়ে পড়েছেন। আর এখানে ট্রেনের যেই কর্মকর্তারা রয়েছেন যারা এই দাবিটা তুলেছেন তারা কিন্তু বলছেন যে 160 বছরের পুরনো একটি আইন, এই আইনটা কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না এবং এই যে সেই সুযোগ সুবিধা তাদের দেওয়া হতো বেতনের সাথে তাদের রানিং অ্যালাউন্সটা দিলে তারা যে সুবিধাটা পেত সেই সুবিধা কিন্তু তারা এখন থেকে আর পাবেন না এবং এতে করে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কাজ করার যে স্পৃহা সেটা কিন্তু হারিয়ে ফেলবেন বলে তারা ধারণা করছেন। সো এই ছিল এখন পর্যন্ত কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ, আর পরবর্তী নিউজে পরবর্তী সর্বশেষটি জানিয়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তি না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। রাতে সংগঠনের কাশীপুরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী। বক্তারা বলেন, আগামীকাল শুধু খুলনা বিভাগ এবং ফরিদপুর নয়, সারা দেশে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। সারা বাংলাদেশের ট্যাঙ্ক লরি আগামীকাল থেকে তারাও একবেলা ধর্মঘটে যাচ্ছেন। পাশাপাশি যদি এর কোনো সুষ্ঠু সমাধান না হয় তাহলে হয়তো সারা দেশব্যাপী লাগাতার কর্মবিরতিতে যাবে। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণে এবার সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিল আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি চান তারা। আজ 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান ও বক্তব্য দেন আন্দোলনরতরা। এ সময় দাবি না মানা পর্যন্ত ঢাকার অবস্থান করবেন বলেও জানান তারা। 24 ঘন্টার মধ্যে সরকারের সদুত্তর না পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ কঠিন কর্মসূচি দেওয়ার হুমকিও দেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতারা। চল্লিশ বছর যাবৎ বিনা বেতনে ইবতেদায়ী মাদ্রাসায় চাকরি করি। সমমান প্রাইমারি স্কুলে তাদেরকে জাতীয়করণ করা হচ্ছে, কিন্তু আমাদেরকে করা হয় না। যদি এর ভিতরে আমাদের দাবি না মানা হয়, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। 2000 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমি একটি টাকাও পাই নাই। জীবনের শেষ মায়া মমতা ত্যাগ করে আজকে আমরা এই রাজপথে এসেছি। হয় আমাদের জাতীয়করণ অথবা আমাদের মৃত্যু। শিক্ষকদেরকে যেন আর একটা রাতও এই রাস্তায় থাকতে না হয়। আমরা ডক্টর ইউনূস সরকারকে আহ্বান জানাবো, এখনো সময় আছে, আসুন আমাদের জাতীয়করণ ঘোষণা দেন। শাহবাগের মোড়ে আসুন, আপনি পথে আসুন। সে আপনি দীর্ঘ শিক্ষক ছিলেন, আপনার শিক্ষকদের পাশে আছে, তাদের জাতীয়করণ ঘোষণা দেন। আধিপত্যবাদ মুক্ত টেকসই রাষ্ট্র গঠন ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা সহ 10টি ইস্যুতে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলার ক্ষেত্রেও একমত হয়েছে দল দুটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বৈঠক শেষে এসব কথা জানান তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তারা। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে দুই দলের আলোচনার বিষয় তুলে ধরেন বিএনপি মহাসচিব। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। দ্রুত সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করেন ইসলামী আন্দোলনের আমির। 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণও একমত পোষণ করেন দল দুটির শীর্ষ নেতারা। আমরা ঐক্যমতে পৌঁছেছি। জাহিদ রহমান, RTV, ঢাকা।
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যত বিভাগ ও ডিপার্টমেন্ট আছে আগামী 6 মাসের মধ্যে সংস্কার করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর সংস্কারগুলো সম্পূর্ণ করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকালীন একটি রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে জানান তিনি। সকালে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদির জানাজা শেষে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন জামায়াত ইসলাম সেই সময় দিতে প্রস্তুত আছে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে, এটা আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যে এই সংস্কারগুলো শেষ করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। শেখ হাসিনা কিনতে পারেনি, আওয়ামী লীগ কিনতে পারেনি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মত বিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না তা আগে শেখ হাসিনা সহ সকলের বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাপ্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। আগামী নির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বরে অথবা অধিক সংস্কার শেষে 2026 সালের জুনে নির্বাচন করা সম্ভব। সকালে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ইসি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও নির্বাচনে সংযুক্ত করা গেলে জনগণের আস্থা বাড়বে। তাই আগামী নির্বাচনে বিএনসিসির সদস্যদেরকেও সংযুক্ত করতে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কখন হবে না হবে এটা নির্বাচন কমিশনের এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়, একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আপনারা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে থাকেন যে তিনি বলেছেন যে স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বর 2025-এ অথবা যদি আরেকটু বেশি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026-এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। হোসাফ মিটারের মালিক মোয়াজ্জেম হোসেনের আবেদনে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। গত 27 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু তাহের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। এই মামলার 13 আসামির মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধ মামলায় ফাঁসি হয়। মামলা চলাকালীন অপর 4 আসামি ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী MK আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলাম এবং সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন মারা যান। 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য সহ 16 জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 3টি বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা হয়েছে
দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত 15 বছরে তারিক আহমদের নেতৃত্বে একটি সিন্ডিকেট বিমানবন্দরে উন্নয়ন কাজ, টেন্ডার, ক্রয় বিক্রয় সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে অনিয়ম ও লুটপাট করেছে। মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক বিমান সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান। প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের অরুণাচল প্রদেশের সিয়ান নদী এবং চীনের তিব্বত সীমান্তে বাঁধ নির্মাণের কথা বলা হবে। দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসব উপদেষ্টা বলেন, চীনের তিব্বতে সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের বিষয়ে তথ্য চেয়ে চীনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সে পরিপ্রেক্ষিতে চীন জানিয়েছে তাদের প্রকল্পে লোয়ার রিপারিয়ান বা নিম্ন জলজ ভূমি এলাকা ক্ষতিগ্রস্ত হবে না। এর ভিত্তিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য উপাত্ত চাওয়ার কথা বলা হয়েছে। চীনের যে পরিকল্পনা, এটা আমরা পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি এবং এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। সে ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবেই চীনকে জানিয়েছি যে তার প্রকল্প সম্পর্কে আমরা তথ্য চাই। আর ভারতের যেখানে বাঁধের কথা বলছেন ওখানে কিন্তু এখন অভ্যন্তরীণ প্রচুর বিরোধিতা রয়েছে। দুটো ক্ষেত্রেই আমরা কনসার্ন এবং আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যেন তারা কাজ করেন সেটা নিশ্চিত করার চেষ্টা করব। পবিত্র শবে মেরাজ আজ ইসলামের এক মহিমান্বিত রজনী। 1446 হিজরি সালের সপ্তম মাস রজবের 26 তারিখে শবে মেরাজ পালিত হয়। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। এ রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ, ঘর কিংবা ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ইবাদত বন্দিগি পালন করেন। আবারও বাংলাদেশিদের নিয়ে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রোববার দিল্লির নরেলা এলাকায় এক জনসভায় তিনি বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বের করে দেওয়া হবে। এছাড়া দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভোটের মাঠে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। তাদের দাবি, বিজেপি সবসময় বিভক্তি ছড়িয়ে ভোট জিততে চায়। আসছে 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারণায় মুখর হয়ে উঠেছে অঞ্চলটি। ভাই ও বোনেরা, আপনারা একবার মোদিজির উপর ভরসা করে আমাদের ভোট দিয়ে দেখুন। আমরা খুঁজে খুঁজে বাংলাদেশি আর রোহিঙ্গাদের বের করে দেব। কেজরিওয়ালের সরকার তাদের নিরাপত্তা দেয়, আমরা এর শেষ দেখে ছাড়ব। কেজরিওয়াল কি সরকার। ফিলিস্তিনের যুদ্ধ কবলিত গাজার বাসিন্দাদের জর্ডান ও মিশরে স্থানান্তরে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। এ প্রস্তাব ফিলিস্তিনের মধ্যে আবারও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে বলে মন্তব্য করেছে মিশর। এ প্রস্তাবের নিন্দা জানিয়েছে হামাস। পূর্বসূরি বাইডেনের ব্যর্থতার পুনরাবৃত্তি না করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানায় তারা। এদিকে দিনব্যাপী উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ইসরায়েলের আরও 6 জিম্মি মুক্তির ঘোষণা দিয়েছে হামাস। এরপর থেকেই গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সোমবার সকাল থেকেই পায়ে হেঁটে ইসরায়েলের নেতজারিম করিডোর দিয়ে গাজায় প্রবেশ করছে হাজারো ফিলিস্তিনি। পাশাপাশি এদিন ইসরায়েল মুক্তি দিয়েছে আরও 200 ফিলিস্তিনি বন্দী। পাকিস্তানের মুলতানের হামিদপুর জেলার কানুরা এলাকায় এলপিজি গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 31 জন। সোমবার হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের আগুন এতই শক্তিশালী ছিল যে মুহূর্তেই তা কাছের এক আবাসিক এলাকায় ছড়িয়ে যায়। আগুনে 20টির বেশি অবকাঠামো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক পুড়ে গেছে 70টি বাড়িঘর। এদিকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 22 জন। হামলায় আহত হয়েছেন আরও 124 জন। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। আর এদিনই লেবাননে এই হামলার ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলার সময় বাস্তুচ্যুত লেবানিজরা ঘরে ফেরার চেষ্টা করছিল। এ সময় তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। এক বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হবে না। নাগরিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে সর্বোচ্চ পর্যায়ে কাজ করার কথা জানান তিনি। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের তরফে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 4টায়। সীমিত ওভারে ক্রিকেটে দু দলের 6 দেখায় ক্যারিবীয় নারীদের 5 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র 1 ম্যাচে। তবে পরিসংখ্যান ভুলে জয় নিয়ে টি-20 সিরিজ শুরু করতে চায় নিগার সুলতানা দল। আর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের ছন্দটা টি-20তেও ধরে রাখার মিশন ক্যারিবীয় নারীদের। জটিলতা কাটিয়ে আগামী 30 জানুয়ারি মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। কাল হচ্ছে লিগের ট্রফি উন্মোচন। এর আগে বিসিবির গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা বাতিল ও সংশোধনী কমিটি প্রত্যাহার চেয়ে ক্লাবগুলোর দাবি মেনে সংশোধনী বিষয়ক কার্যক্রম ও কমিটি স্থগিত করায় 9 দিন পর মাঠে ফিরছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা রয়েছে। আগামী 17, 18 ও 19 ফেব্রুয়ারির মধ্যে হবে প্রিমিয়ার লিগের দলবদল। 28 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে সূচি। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।